এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজের লোকসভার দখলদারি অনুষ্ঠানে। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে জঙ্গলমহল আদৌ কোন রঙের হোলি খেলবেন প্রত্যেকে, সেই অপেক্ষায় এখন গোটা রাজ্যবাসী। কেন্দ্রে কে বসবে ক্ষমতায়, আর রাজ্যে আগামীর পথ কার দিকে তাকিয়ে, সেই দিকে এখন নজর প্রত্যেকের। কিন্তু এরই মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যা হলো যে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কিছু সংস্থা, কিছু মানুষের মন গড়া ভাবনা, ডানপক্ষ এত পেতে পারে, বামপক্ষ এত পেতে পারে, গেরুয়া শিবির এত পেতে পারে, সবুজ শিবির এত পেতে পারে। কি করে তারা এই পর্যবেক্ষণ করলেন বা করছেন সে প্রসঙ্গে না হয় আমরা পরেই আসব। কিন্তু আদতে ঘণ্টাখানেক পরেই দেশের যে রায়, বাংলার যে রায়, সেই রায় আগামীর কোন কথা বলবে এবং আদতে সূর্য উঠলেই যেভাবে হবে দেশের লোকসভা নির্বাচনের কাউন্টিং, গণনা চলবে, সেই গণনা কোন পথে এগিয়ে যাবে, আজ আমরা সেই নিয়ে আলোচনা করবো। আজকে আমার সঙ্গে লোকসভার দখলদারিতে বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম, তোমাকে স্বাগত জানাচ্ছি লোকসভার দখলদারিতে, স্বাগত জানাচ্ছি আপনাদেরও। গৌতম, আমরা বিভিন্ন কথায় আসবো, যেহেতু আর মাত্র হাতে কয়েকটা ঘন্টা। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলেই এখন তৎপর, সবাই তাকিয়ে আছে। কিন্তু আজকে যে প্রসঙ্গটা একেবারে রাস্তার অলিগলি থেকে রাজপথ, পাড়ার মোড়, চায়ের দোকান, সমস্ত জায়গায় একটাই, যে বিজেপি হয়তো পেতে পারে এতগুলো, তৃণমূল পেতে পারে এতগুলো, কংগ্রেসটার আর কিচ্ছু নেই, সিপিএমটা হয়তো গেল, দুজনে মিলেমিশে একাকার হয়েও আদতে কিছু হবে না। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছো, ঠান্ডা ঘরেও কাজ করেছো, আবার কিন্তু রোদে, জলে, ঝড়ে, বৃষ্টিতে বেরিয়েও কিন্তু কাজ করেছো, প্রচুর নির্বাচন কভার করেছো। কিভাবে দেখছো সেটা না হয় পরে আসবো। কি মনে হচ্ছে, কি আসন হতে পারে? দেখো, সাংবাদিক হিসেবে বলি কি আসন হতে পারে আমার ক্ষমতা নেই বলবার, এবং সাংবাদিক হিসেবে কোনোদিন বলি না। আমরা দেখেছি এই জিনিসটা আগে ছিল না। তুমি যখন বললে অনেক দিন আগের ঘটনা, যখন আমরা প্রথম শুরু করি তখন এটা ছিল না, যে আগাম কতটা হবে, কি হবে, কে পাবে বেশি, কে পাবে কম, এসব ছিল না। পরে এটা শুরু করেছিলেন কার্যত প্রণয় রয়। প্রণয় রয় খুবই একজন নামকরা সেফোলজিস্ট, তাছাড়া তার অনেকগুলো পরিচয় আছে। তিনি কিছু কিছু হিসেব করে একটা পরিসংখ্যান দিতেন। তার মানে এই নয় যে তিনি বলে দিতেন এই জিতবে, এই এতগুলো আসন পাবে, কোথায় কার জোর বেশি, এইটা বলতেন। এখন যেটা শুরু হয়েছে সেটা কিন্তু খুব সাংঘাতিক। সেটা একদিকে শেয়ার বাজার, তারপরে একদিকে ওই সাট্টা বাজার, সমস্ত কিছু খেলছে। এটা 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 অদ্ভুত একটা ব্যাপার চলছে। এই যে সারা ভারতে বলছে 370, 400, 370, 400 এর মধ্যে ঘোরাফেরা করছে বিজেপি, যা বলছে এরা। বিভিন্ন যতগুলো এপিপিসি ভোটার বলো, ইন্ডিয়া অ্যাক্সিস বলো, যতগুলো আছে প্রায় সবারই, চাণক্য বলি, সবাই এটা বলছে। এটা কিন্তু কিছুদিন আগে ওইটা একেবারে ছিল না। তখন একটা ধারণা করা যাচ্ছিল বা বলা হচ্ছিল যে ফেজ 1-এ, ফেজ 2-তে যেরকম ভাবে ভোট কমেছে তাতে একটা রাম মন্দিরের হাওয়া নেই, মোদির যে হাওয়া সেটাও নেই। তাহলে ভোটটা এলো কোত্থেকে আমরা জানি না, কেউ বলতে পারছি না। উই আর নট অ্যাস্ট্রোলজার্স। সেটা কালকে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে কি হলো। কিন্তু কি হবে সেটা অত্যন্ত একটা মূল্যবান। বিশেষ করে ভারত এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, এবং এই রাজ্য একই সঙ্গে, এটা কিন্তু বহুদিন পরে হচ্ছে। এই রাজ্য এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আর কেন্দ্র আর রাজ্যের মধ্যে ফারাকটা হচ্ছে, কেন্দ্রের ক্ষেত্রে যেখানে অ্যান্টি বিজেপি যে অপোজিশন, যারা অপোজিশন বলছি, যারা একযোগে লেগেছিল, এখানে ঠিক সেই অপোজিশন কিন্তু আদৌ নামলো না, বরং দেখা গেল এখানকার যে তৃণমূল সরকার, মমতা সরকার, তার বিরুদ্ধেই চলে গেল সবাই।
একদিকে কংগ্রেস গেল, সিপিএম গেল, বিজেপি গেল, সবাই প্রায় গেল। কাজে সম্পূর্ণ জিনিসটাই পাল্টে যাবে। তৃণমূলের বিরুদ্ধে এখানে যাওয়ার বেশ কিছু কারণ আছে, সবাই আমরা জানি। প্রথমত তো আকণ্ঠ দুর্নীতির অভিযোগ, সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একাধিক মন্ত্রী জেলে, তাছাড়া সরকারি অফিসার, আধিকারিক তারা জেলে। এখনো তাদের বিচার চলছে, আমি জানি না যে তারা প্রমাণ হবে কি না হবে, কিন্তু পারসেপশন তৈরি হয়, ধারণা তৈরি হয়ে গিয়েছে, এবং সত্যি তো টাকা পাওয়া গেছে, আমরা দেখেছি। গৌতমদা, তুমি শুরুতে একটা কথা বলি যে অনেকদিন পর এই রাজ্য কিন্তু একটা মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে, মানে এই ভাবনাটা কেন? এই সন্ধিক্ষণ কি আগে তৈরি হয়নি? বা তৃণমূল কংগ্রেস তাদের একাধিক নানান সভায় তারা কিন্তু একটা কথা বারবার বলছে যে বাংলার প্রতি বিমাতৃ সুলভ আচরণ, বাংলাকে দীর্ঘদিনের বঞ্চনা। এই কথা তো আজকে তৃণমূল কংগ্রেস বলছে, এটা নতুন তো কিছু নয়। এর আগে কংগ্রেস একই কথা বলে গিয়েছে, একটা সময় বিজেপিও এ কথা বলতো, আজকে আবার তৃণমূল কংগ্রেস এই কথা বলছে। ফলে তোমার কাছে মহেন্দ্রক্ষণ এই কথাটা এটা একটা বিরাট, এই জন্য সন্ধিক্ষণ বলছি। প্রথম কথা হচ্ছে, 3টে টার্মে জিতে এসেছে তৃণমূল সরকার, 3rd টার্ম চলছে। এই যে 3য় টার্মের আগেও মনে হয়েছিল টলমলো হচ্ছে, দুর্নীতির অভিযোগ তখনও উঠেছে, সারদা হয়েছে, নারদা হয়েছে, সে সমস্ত হেলায় তুচ্ছ করে যাকে বলে এরা জিতেছে। বিজেপি সেখানে 100 হয়নি, 77-এ দাঁড়িয়ে গেছে, আর 77 থেকে আরো কমেছে, তারপরে 69 এরকম দাঁড়িয়েছে, মানে চলে গেছে অনেকে। সেইখান থেকে এই যে লোকসভা নির্বাচনের আগে যেভাবে সারা রাজ্যে একদিকে আইন শৃঙ্খলা, একদিকে দুর্নীতির অভিযোগ তীব্রতর হলো, আরেকদিকে সন্দেশখালিকে কেন্দ্র করে, কিন্তু সারা রাজ্য জুড়ে হয়নি, কিন্তু সন্দেশখালিকে কেন্দ্র করে সারা দেশে একটা বার্তা পৌঁছলো। এর পেছনে 2-3টে কারণ আছে। প্রথমত হচ্ছে মিডিয়া হাইপ। মিডিয়ার ক্ষেত্রে বিজেপি যতটা পাবে সাহায্য কেউই পাবে না, কারণ বিজেপির যা টাকা আছে, যে পরিমাণ নিজেরাই মালিক, আর না হলে কর্পোরেট মালিক, তারাও বিজেপির কথাই শোনে। এদের মধ্যে তো কোনো লুকোছাপা নেই, এভরিবডি নোজ দিস, সবাই জেনে গিয়েছে। এইটা আগে ছিল না, এটা আগে ছিল না। এখন আদানি মালিক, আম্বানি মালিক, বিজেপির এমপি মালিক, বিভিন্ন সমস্ত বড় বড় সমস্ত টেলিভিশন, ন্যাশনাল টেলিভিশন। আমার একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে, আমরা সাম্প্রতিক যে কোনো টেলিভিশন চ্যানেল দুনিয়া বা আমরাও হয়তো এই মঞ্চে দাঁড়িয়ে কথাটা এতটা আলোচনা করিনি, কিন্তু আজকের সময় খুব প্রাসঙ্গিক। এই যে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার খাতিরে কাজ করছো, এবং আজকে 2024 এসে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন তুমি বলছো যে আজকে এভরিবডি নোজ, সবাই জানে যে হয় কর্পোরেট কিংবা ব্যক্তি মালিকানা, ভারত কর্পোরেট বললে হবে না, নট কর্পোরেট, ক্রোনি ক্যাপিটালিজম, মানে যারা সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এরকম ক্যাপিটালিস্ট। সারা ভারতবর্ষের অধিকাংশ মিডিয়া হাউস আজকে তাদেরই কোনো না কোনো কারো না কারো হাতে রয়েছে, কেউ না কেউ মালিক। তাতে করে এই যে মিডিয়ার প্রতি মানুষের যে চরম ভরসা, চরম আস্থা, আমরা যখন ছোট ছিলাম আমরাই দেখেছি যে চ্যানেলটা না এলে আমরা কিন্তু বডি তুলতে দেব না, এবং ওরা যখন বলছে তার মানে কিন্তু এই কথাটার ভরসা আছে। গৌতম বন্দ্যোপাধ্যায় যখন বলছেন এই কথাটা টেলিভিশনে, তার মানে তাহলে তো জনতা আর প্রশাসন আর পুলিশ আর মিডিয়া শব্দ প্রায় সমান্তরাল হয়ে গেল। এখন ঠিক উল্টো হয়েছে, এখনো বলা হয় চ্যানেল না হলে উঠতে দেব না। কেন না? চ্যানেলকে আমি বলেছি এই সময় আসতে, এখন ওইখান থেকে বলা হয়। আচ্ছা, এখন ওখান থেকে পলিটিক্যাল পার্টিরা যে শাসন ক্ষমতায় আসে, মানে আসছে বা আছে, তারা বলে দেবে এই সময় তুমি আসবে, তখন আমি যাব। আমার কোনো অধিকার নেই, স্বাধীনতা নেই সেভাবে। স্বাধীনতা, সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমেই একেবারে তলানিতে পৌঁছে যাচ্ছে, এরপর আরো হয়তো যাবে। তাহলে তো পেশার উপরে প্রভাব, পেশা শুধু নয়, গণতন্ত্রের উপরে প্রভাব। গণতন্ত্রের উপরে যে আঘাতটা আসতে চলেছে, এবং এটা কিছু ভারতের ক্ষেত্রে নতুন নয়, আমরা অনেক বড় জায়গায় চলে গেছি। আমি ফিরে আসছি কেন্দ্রে, রাজ্যে ফিরে আসবো। কেন ফিরে আসবো আমি বলছি, এই যেটা দেখছি না, এটা হচ্ছে, আমি যদি বলি এটা কিন্তু একটা মানে ছোট সংস্করণ। রাজ্যেও কিন্তু একই জিনিস হচ্ছে, রাজ্যে একটা ছোট সংস্করণ, কেন্দ্রে আরো বড় সংস্করণ। আরো যদি আমরা দেখতে যাই যে সমস্ত বিশ্বের ক্ষেত্রে, সেটা একটা বড় সংস্করণ। প্রায় একই জিনিস চলছিল। কেন চলছিল? গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা
বহুদিন ধরেই অটোক্র্যাটিক হয়ে যাচ্ছেন, একনায়ক হয়ে যাচ্ছেন। তারা কিন্তু একনায়ক তন্ত্রে বিশ্বাস করছেন এবং অদ্ভুতভাবে মানুষ সেটা মেনে নিচ্ছে। কারণ মানুষ মনে করছে তিনি একজন সুপারম্যান, তিনি অনিশ্চয় ভালো কিছু করবেন। কি ভালো করবেন উই ডু নট নো। কারণ বিক্রি করতে পারছেন, বিলি, হাতে মিডিয়া আছে, হাতে টাকা আছে, বিলি করা খুব সুবিধে, মানুষের পক্ষে খুব সুবিধে। কিছু মানুষকে কিছু ওয়েলফেয়ার মেজার্স দিয়ে দিলাম, আর বাকিদের বড় হলো। তুমি নিজে বলো না, সারা ভারতবর্ষে, আবার বড় দিকে চলে যাচ্ছে, আমি ফিরে আসছি এখানে, সারা ভারতবর্ষে যে পরিমাণ ওয়েলথ, সম্পদ আমাদের রয়েছে, কার হাতে রয়েছে আমরা তো জানি, হিসেবগুলো আমরা জানি, বহুবার চর্চিত হয়েছে। আমি সেখান থেকে ফিরে আছি এখানে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভারতীয় জনতা পার্টি বিজেপি চাইলো যে এখানে এবং সাউথে, দক্ষিণ ভারতে যদি পুরোপুরি তাদের দখলে না আসে তাহলে সারা ভারতটা তাদের হাতে থাকবে না। আর ওইদিকে তৃণমূলের কি হলো? তৃণমূল দরজাটা খুলে ফেলেছে, তৃণমূল তো দরজাটা খুলে দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। এত যদি দুর্নীতির অভিযোগ না আসতো, মমতা যেভাবে এসেছিলেন, তার যে একটা সাংঘাতিক, যাকে বলে আমরা সততার মূর্তি। তুমি একটু আগে বলছিলে যে উনি আসছেন মানে কিছু একটা করবেন, হ্যাঁ, যা করবেন ভালো করবেন, সততার মূর্তি। আমরা সবাই তো জানি, আমি নিজে জানি, সে সময় বহু লোকে মমতার গায়ে, গ্রামের গরিব, সমস্ত অতি গরিব দরিদ্র, মমতার গায়ে একটু ছোঁয়া যাবে কিনা, হাত দেওয়া যাবে না, মনে হচ্ছে যেন একটা কি পেলাম। কেন? কারণ মনে হচ্ছে তিনি এসে মেসায়ার মতো কাজ করবেন, তিনি আমাদের হয়ে কাজ করবেন। তো তার দলের লোকেরা, তার মন্ত্রী, সেকেন্ড ম্যান, তার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা দেখতে পাচ্ছে লোকে, পাওয়া গেল কোটি কোটি টাকা। আবার কিন্তু আবার এটাও ঠিক ভাববে, ভারতীয় আইনেই ছিল যে তদন্ত চলাকালীন যদি তদন্তকারীটা না চায় তাহলে কিন্তু সংবাদ মাধ্যম সেখানে যেতে পারে না বা সেখানে হস্তক্ষেপ করে না। এখানে তাদের খুলে দেওয়া হলো, দেখানো হলো। কেন দেখানো হলো? এটাও তো একটা মানে দরজা খুলেই যে ওখানে 51 কোটি আছে এটা হিসাব করলো, কিন্তু সমস্ত জিনিসটা চলে এলো। তো এই যে সোশ্যাল, আমি কেন বললাম সন্ধিক্ষণ, এই সোশ্যাল মিডিয়া আগে ছিল না। আমি টেলিভিশনও ধরবো না, টেলিভিশনের পরে যখন সোশ্যাল মিডিয়া এলো, একটা সাংঘাতিক রেভলিউশন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা খবর সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে এবং লোকে সেটা বিশ্বাস করছে। সাংবাদিকদের সততার প্রশ্নটা যেটা, সেটা কেন প্রশ্নাতীত রইল না? কারণ সবাই সাংবাদিক হয়ে গেল, সবাই মনে করছে আমি তো ঠিক দেখাচ্ছি, এই তো দেখাচ্ছি, এই তো আমি চোখের সামনে দেখাচ্ছি, চোখের সামনে তুমি যে দেখাচ্ছ আমি সেটা বিশ্বাস করছি। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো বা ইয়ে হলো, সবই হলো। কিন্তু এটা ফ্যাক্ট যে এই রাজ্যে যদি তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়রা আরো কড়া হতে পারতেন, দুর্নীতি রোধে একটা প্রথম থেকে যদি তাদের ওই শপথ থাকতো, আমরা এটা দেব না হতে, তাহলে তো এই জায়গায় আসতো না। আমি গৌতম দা ওই প্রসঙ্গে আসছি, যেহেতু আমরা এই প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছি বিগত দিনে। এই যে আমরা শুরুতেই আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে এক্সিট পোল। গত দুদিন ধরে এক্সিট পোল নিয়ে প্রচুর বিশ্লেষণ হচ্ছে। চায়ের দোকানে, বাজারে, হাটায়, মাছ কিনতে যাচ্ছি, জিমে, সমস্ত জায়গায় একটাই আলোচনা, এক্সিট পোল। আমি জানতে চাইছি গৌতম দা, যেহেতু আমরা অনেক ছোট তোমার থেকে, সেটা হচ্ছে যে এক্সিট পোলের যথার্থতা কি আছে, এটা প্রকাশ করারই বা প্রয়োজনটা কোথায়? তুমি প্রণয় রায়ের কথা বলে, প্রণয় বাবুরা সেই সময় যে অর্থে এটা প্রকাশ করতেন, সেই যথার্থতাও কি 2024-এ এসে একইভাবে দাঁড়িয়ে? অনলি ফর শুধুমাত্র কি এটা টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্টটাই কি মূল, নাকি এর পিছনে কারণটা কি? প্রণয় রায়ের সময় এই জিনিসটা ছিল না, আমি বারবার বলি। প্রণয় রায় সংখ্যা নিয়ে করতেন না, সংখ্যা নিয়ে বলতেন না, ওনা যেটা বলতেন ভারতের ডেমোগ্রাফি নিয়ে বলতেন। আচ্ছা, যে কোথায় কোন জাতি আছে, তাদের কি ভোট আছে, মহিলাদের ভোট কত আছে, মহিলারা কেন ভোট দিতে এলে কতটা বাড়তে পারে ভোট, এইরকম এই পরিসংখ্যানটা তারা করতে পারতেন না। এটার একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, কিন্তু আজকের দিনে যেভাবে এক্সিট পোল হচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে, দুটো জিনিস জানি না আমরা। সবচেয়ে বড় কথা, যে কোনো তথ্যে পৌঁছতে গেলে বা সত্যে পৌঁছতে গেলে আমার তো হাতে তথ্য থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে। মানে কিসের তথ্য? এইটা বলছে না এরা। কটা লোককে আমি জিজ্ঞেস করেছি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, কটার সময় জিজ্ঞেস করেছি, তারা
কোথায় কোথায় ভোট দিল এগুলো কিচ্ছু বলছেন না। এটা বলে সিএসডিসি লোকনীতি আছে, ওরা কিন্তু বলে দেয় যে আমরা 10,000 লোক করেছি, 10,000 লোকের এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইখানে করেছি, এই জায়গা বলেছে, এটা একটা তাও আন্দাজ করতে পারছি যে এখানে কিছুই জানি না, কিন্তু উই ডু নট নো। কিন্তু কি হচ্ছে, এটা একটা বিরাট শেয়ার বাজারে ইম্প্যাক্ট হচ্ছে। আমি আজকে বিকেলের কথা জানি না, আজ সকালে কি নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারে না? এই নির্বাচন কমিশন, এবারে যে নির্বাচন কমিশন আমরা দেখলাম, আমরা এই বছর এবারেরটা ধরবই কেন, আমরা তো বিগত অনেকগুলো আমরা পেয়েছি, পঞ্চায়েত পেয়েছি, বিধানসভা পেয়েছি, লোকসভা পেয়েছি, সবকটা আমি আলাদা, কারণ পঞ্চায়েত সবগুলোতেই তো এক্সিট পোল হচ্ছে। একটা হচ্ছে কমিশন, না পঞ্চায়েতে বিধানসভাতে তো হয়েছে, বিধানসভা, লোকসভা এর আগেও তো হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি এই ক্ষেত্রে কি হস্তক্ষেপ করতে পারে যে তুমি 27টা সিট পাচ্ছ বলে দিচ্ছে? না, এটা কেউ কেউ আবার সম্ভাব্য কথাটাও লিখছে না। হ্যাঁ, এটা বলতে পারে না, আটকাতে পারে না, কিন্তু যেটা নির্বাচন কমিশন করতে পারতো সেটাই তো করেনি। এবারে যে নির্বাচন কমিশন অন্তত আমি একাধিক প্রশ্নে তারা তো স্পাইনলেসের মতন ব্যবহার করছে। তারা তো একটা অটোনমাস কনস্টিটিউশনাল বডি, সেই কনস্টিটিউশনাল বডিটাকে দেখতে পেলাম। আচ্ছা বলো, শেষের 2 দিন সাইলেন্স থাকার কথা, সাইলেন্স, সেখানে প্রচার হবে না। কি দেখলাম আমরা আলটিমেটলি, যে প্রধানমন্ত্রী চলে গেলেন ধ্যান করতে। ধ্যান মানেটা কি? ধ্যান তো মানে সঙ্গোপনে, অন্তরঙ্গ, নিজের কাছে নিজে, অন্তরালে নিজের মতো করে। এটা তো 9টা ক্যামেরা, প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি তিনি করছেন। প্রচার নয়, কিছু করেছে ইলেকশন কমিশন? কিচ্ছু করেনি। কোথায় করলো? এটাকে তুমি প্রচারই কি করে ভাবছো? সেটা তুমি বা প্রচারই কি করে ভাবছো? আমরা ভাবছি কি করে যেটা প্রচার? সেই সময় ভোট হচ্ছে বেনারস কেন্দ্রে, লোকে কি দেখছে? আমাদের প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন কার জন্য? দেশের মঙ্গলের জন্য। বিবেকানন্দ করতেন এটা? বিবেকানন্দ কাউকে বলতেন যে আমার এসে ছবিটা তুলে এখন দাও? বলতেন কাউকে? আমি বিবেকানন্দ দেশের জন্য করেছেন, ভারত আত্মা খুঁজছেন। ইনি যেটা করছেন না, এটা হচ্ছে একটা সিও করেন, ব্র্যান্ডিং করতে পারেন। উনি টোটালি ভারত নামে, ভারতীয় জনতা পার্টি নামে যে সংস্থা আছে বা রাজনৈতিক দল আছে, হি ইজ দ্য সিইও। উনি টার্গেট ফুলফিল করেন, উনি নিজেকে ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। হি হ্যাজ প্রুভেন হিমসেলফ টু ব্র্যান্ড। আই এম দ্য বিজেপি বলে কিছু না, আই এম দ্য ব্র্যান্ড। মোদি কিসের বিজেপি? কোথায় কোন জায়গায় বলা হচ্ছে বিজেপি সরকার? উনি নিজে বলেছেন, মোদি সরকার নিজেই তো বলেছেন মোদি সরকারকে ভোট দিয়ে। মোদি সরকার আপনাদের করেছে, মোদি সরকার আপনার আছে, মোদি কা গ্যারান্টি আছে। বিজেপি কা গ্যারান্টি কোথায় পাচ্ছে? নেই। বিজেপি ইয়ে কিচ্ছু নেই, মোদি ইজ দেয়ার। তো দ্যাট ইজ কল্ড ব্র্যান্ডিং। তার সঙ্গে ক্রোনি ক্যাপিটালিস্ট আছে, তো যুক্ত আছে, তার সঙ্গে মিডিয়া। আমরা প্রচুর কোটি কোটি টাকা এই ব্যাংকের থেকে মাফ করে দিলাম কর্পোরেটকে। কর্পোরেট কি দিল? মিডিয়া দিল। এক হাতে তো মিডিয়া দিয়ে দিল, এটাই পরিষেবা। হ্যাঁ, পরিষেবা দিলাম। কি দিলাম? আমরা যেটা দেখাবো সেটা লোকে দেখবে। আমাদের প্রচুর টাকা আছে, আমরা সমস্ত জায়গায় দেখাতে পারবো। আমরা কিন্তু এট দ্য সেম টাইম আমরা বলছি এই ক্ষেত্রে এই তৃণমূল সরকারের দোষ কিছু কম নয়। আমি তৃণমূলের কথায় আসবো, যেহেতু বিজেপির কথা তুমি আলোচনা করছো, আমি একদম প্রান্তিকভাবে আসি। আমার প্রশ্ন হচ্ছে যে আজ থেকে 2 টার্ম আগে মোদি হাওয়া বলে একটা বিষয় ছিল। মোদি মোদি, হর হর মোদি, ঘর ঘর মোদি, রাস্তায় রাস্তায় মোদি। এবং মোদি নামে তুমি স্বীকার করো চাই না করো, একটা মোদি নামে একটা কিন্তু ক্রেজ ছিল। বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ো 8 থেকে 80 মোদি মোদি মোদি। মোদি ক্ষমতায় এলেন, 5টা গেল, আবার ক্ষমতা এলেন, 5টা গেল। এবং তার একমাত্র সৈনিক বলা হচ্ছে অমিত শাহজিকে, তিনিও সঙ্গে আছেন, কাজ করছেন। এই যে একটু আগেই বলছিল যে মানুষের একটা ব্যাপার থাকে যে তিনি আসছেন মানে তিনি ভালো কিছু করবেন, তিনি আসছেন মানে তিনি মঙ্গল করবেন, তিনি যা করবেন নিশ্চয়ই তার মধ্যে একটা আলাদা প্লাস পয়েন্ট থাকবে। এই যে 2 টার্ম গৌতমটা গেল, কি দেখলে? একদিকে তুমি যেমন একজন সাংবাদিক, সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত, অন্যদিকে কিন্তু তুমি একজন অভিভাবক, তুমি একজন মানুষ, তোমাকেও বাজার যেতে হয়, তোমাকেও জামা প্যান্ট কিনতে হয়, তোমাকেও রেস্টুরেন্টে খেতে হয়, তোমাকেও বাজারহাট করতে হয়, ঘুরতে যেতে হয়।
নিত্য প্রতিদিনের কত খরচা হয় সেটা তোমাকেও জানতে হয়, তোমাকেও রোজগার করতে হয়। এই যে ফ্যাক্টরটা কতখানি পূরণ হলো, যে প্রত্যাশা যে প্রতিশ্রুতি তখন ছিল যে ভারতবর্ষকে আমূল বদলে দেব, কতখানি বদলানো গেল? প্রান্তিক স্তরে আমি একদম কথা বলছি, কর্পোরেটে কি করলেন সেটা না হয় পরে দেখা যাবে। কি মনে হয় দাদা? দেখো, দুটো জিনিস আছে। একটা, অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন এই আমাদের প্রাইম মিনিস্টার পিএম অফিসের, তাদের একটা থিওরি আছে, তত্ত্ব আছে। এই তত্ত্বটা হচ্ছে যে আমাদের মোটামুটি যাকে বলা হয় খানিকটা সিউডো ক্যাপিটালিজমের ধারায়, যে ওয়েলথ ক্রিয়েটার তৈরি করতে হবে, মানে যারা সম্পদ তৈরি করবে। কারা করবেন? আমি বললাম টাটা আছে, আম্বানি আছে, আদানি আছে, ওয়েলথ ক্রিয়েট করবে। এটা বহু পুরনো একটা তত্ত্ব। ওপর থেকে যদি পাহাড়ের মাথায় বরফ জমে, জল হয়ে নিচে নেমে আসবে, সবাই পাবে। এবারে এদের কি হলো, সেই বরফটা অনেক বেশি জমলো, জলটা কম পড়লো। এতই কম পড়লো কারণ ওরা হিসেব করেছেন যে বেশি জল ফেলে ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো একটা মানুষের, খুব গরিব প্রান্তিক মানুষ, তার জীবনের অ্যাসপিরেশনই বিশেষ কিছু নেই, আর আমি তাকে কমিয়ে রেখেছি। তোমাকে বাবু 5 কিলো করে চাল দেবো, তোমাকে ঘর তৈরি করে দেবো, তোমাকে এই সমস্ত বিষয়ে আসলে তোমাকে যা যা দেখার আমরা এইটুকু আমরা করে দিচ্ছি, তুমি ভালো থাকো। সে ভাবলো ভাই ভালো আছে, খুবই তো ভালো হলো, আমি তো বিলো দি পভার্টি লাইন লইলাম না, আমি একটু উপরে উঠে গেলাম, এটা ভাবলো। এতে কি হলো, এই যত ওয়েলথ ক্রিয়েটর তাদের টাকা বাড়তে থাকলো। তুমি দেখো পিএম কেয়ার্স ফান্ডে তুমি জানো না কত টাকা আছে, কোথা থেকে এসেছে। ইলেকট্রাল ব্যান্ডে যে এইটার এলো নেয়া, সুপ্রিম কোর্ট বললো, ঝামেলা করলো, তাই হলো, তাও আমরা জানি না কত হাজার হাজার কোটি টাকা তাদের দিয়ে, শুধুই দিয়েছে। কেউ দেয়? কাউকে দিতে শুনেছো যে আমি শুধুই এই পার্টিটাকে দিয়েছি? সে তো নিজের আশাই দিয়েছে। বাজারের যে অবস্থা, মূল্য বৃদ্ধি কমেনি, চাকরি হয়নি, আমরা সবই জানি। অগ্নিবীর হয়েছে, 4 বছর পরে কোথায় যাবে তারা জানে না। কিন্তু একটা ওই যে বললাম ব্র্যান্ডিং তৈরি করা, যে আমি যদি খারাপও হয় আমি ভালো করতে পারি, আমি ভালো করব, এই যে একটা নিজেকে তৈরি করা। সেই ভালোটা কতখানি, পারসেপশনটা কি আদৌ কতখানি ভালো হলো? পারসেপশনে যদি বলো ভালো কি হলো, ভালো কিন্তু প্রায় কিছুই হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার আছে প্রচুর। নোটবন্দি হয়েছে, বাজার থেকে নগদ টাকা উধাও হয়ে গেছে, সাধারণ ছোট ছোট ব্যবসাদারদের ক্ষতি হয়েছে আমরা জানি। জিএসটি হয়েছে, তার যে কি লাভ পাওয়া গেছে এখনো পর্যন্ত কেউ বলতে পারে না। ভেবে দেখবে 370 হয়েছে, 370 হয়ে কাশ্মীর আমাদের কাছে এসে তাতে কি লাভ হয়েছে, আম জনতার কি লাভ হয়েছে? আমি কথার কথা বলছি। কাশ্মীরে কিছু ব্যবসায়ী, বাইরের ব্যবসায়ী গিয়ে ওখানে জমি কিনতে পারবেন বা না পারবেন, ঠিক আছে, পারলে তাতে কি হবে, কি লাভ হবে? উই ডু নট নো, আমরা জানি না। বরং সেখানে কাশ্মীরের যে আপেলদের ব্যবসা, আপেল ব্যবসায়ী, তাতে কিছু লাভ হয়নি। হিমাচলেও তাই অবশ্য। সামগ্রিকভাবে যেটা বলছে ওরা বারবার, আমরা অর্থনীতিতে প্রচুর উন্নতি করেছি বা করেছি, দেখো দুটো জিনিস ভাববে। বলছে জিডিপি খুব বেড়েছে। জিডিপি বাড়ার মানে কি? দেশের জনসংখ্যা আর সম্পদ ভাগ করে দেখবো যে কতটা হলো। তা আমাদের তো জনসংখ্যা যে হিসেব, সেটাই তো হয়নি, বহুদিন হয়নি। কিসের ওই যে বললাম, কি হিসেবটা হচ্ছে কোথায়, কি করে হচ্ছে, এটাই তো আমরা জানি না। কাজেই এই যে পারসেপশন লোকের মধ্যে আছে, কিন্তু লোকে জানে। আমি উত্তরাখণ্ডে গিয়েছিলাম কিছুদিন আগে, এবং উত্তরাখণ্ড মানে দেবভূমি, সেখানে পুরোপুরি বিজেপি। সেখানে আমি খুবই সাধারণ লোকেদের সঙ্গে, ওই লেকে বোট চালায়, নৌকো চালায়, সে বলছে যে 5 সাল বাদ সরকার বদল হোনা চাইয়ে। তো আমি শুনে তাজ্জব হয়ে গেলাম, কি বললে লোকটা? বলে हाँ, तो मगर कांग्रेस वीक है, मगर हो जाएगा। আচ্ছা, এই তো অবস্থা। আচ্ছা, একজন গাড়ি ড্রাইভার, সেও তাই বলছে। কাজে পারসেপশন ইজ দেয়ার, কিন্তু ভালোটা কি করে হবে সেটা তো বুঝতে পারছে না তার এটাতে অপোজিশনের অবশ্যই ডিফেক্ট, তারা বোঝাতে পারেনি। অপোজিশন যারা বিরোধী পক্ষ, তারা সামগ্রিকভাবে সেভাবে যেটা করা উচিত ছিল, সামগ্রিকভাবে
যদি বিজেপির বিরুদ্ধে লড়তে পারত, সার্বিকভাবে ঐক্য যদি দেখাতে পারত, তাহলে কিন্তু ফলটা অন্যরকম হতো। এই যে বলছো যে যদি তারা সার্বিকভাবে করতে পারত, যদি সার্বিকভাবে কথা আসে, যদি বিরোধী পক্ষের কথা আসে, তাদেরকে আটকানোর কথা আসে, পর্যুদস্ত করার কথা আসে, তাহলে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ যেদিকে তাকিয়ে, আলটিমেট তাকিয়ে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে ইন্ডিয়া, 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 ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিমাণে কম বলছেন, শুভেন্দু অধিকারী যতখানি সেটা নিয়ে না মাথা ঘামাচ্ছেন, দিলীপ ঘোষ একটু বেশি ঘামাচ্ছেন। এই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টত। কি হবে আদৌ ইন্ডিয়া বলে যে জোটটার কথা আমরা ছবিটা দেখছি, হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যে বিভিন্ন রাজ্যে দেখা যায়, আমাদের ব্রিগেডে দেখা যায়, হঠাৎ করে সেই জনসভার পর আর কিছু দেখা যায় না। আদৌ এটার কোনো অস্তিত্ব আছে? আদৌ ইন্ডিয়ার জোট কি এই দেশে নরেন্দ্র মোদী মানে মোদী সরকারের বিপক্ষ হিসেবে কাজ করার মতো পরিস্থিতিতে আছে বলে তোমার মনে হয়? এই জায়গাটা একটা জায়গা খুব মিল আছে বিজেপির সঙ্গে। বিজেপির সঙ্গে, আচ্ছা, বিজেপিতে মোদী প্রধানমন্ত্রী হতে চান, হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল হতে চান, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় হতে চান। হ্যাঁ। তো মানে এত প্রধানমন্ত্রী তো হবে না, হয় না। শরদ পাওয়ার কোথায় থাকবেন কেউ জানেন না। এই সমস্যাটা আছে, কারণ মানে নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিচ্ছে যে আগামীর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ওরা বলছেন। আর কেজরিওয়াল সম্পর্কেও এটা হয়েছিল, কেজরিওয়াল সম্পর্কেও এই কথা বলা হয়েছিল, কেজরিওয়াল হচ্ছে আদর্শ প্রধানমন্ত্রী বলেছে। রাহুল গান্ধী, খাড়গে আগেই বলে দিচ্ছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে যদি হয় ইন্ডিয়া জোট। তো কেন? প্রথম কথা হচ্ছে নিশ্চয় বলতে পারেন, তাহলে তো একটা সার্বিক ঐক্য প্রথমেই হতে হতো। যে কিরকম ঐক্য হতে হতো, যে না ভাই আমরা মনে করছি বিজেপিকে একটা সাম্প্রদায়িক শক্তি মনে করছি, ঠিক আমরা মনে করছি সাম্প্রদায়িক শক্তি, আমরা মনে করছি অগণতান্ত্রিক। এই অগণতান্ত্রিকতার বিরুদ্ধে গিয়ে আমাদের কিছু কিছু আদর্শের বিচ্যুতি থাকতে পারে বা আদর্শগত কারণে আমাদের বিভেদ থাকতে পারে, তবুও আমরা এক হয়ে লড়বো, এটা যদি করতো তাহলে জিনিসটা অবশ্যই পাল্টাতো। এই তো হয়েছে, তো আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর মতন জনপ্রিয় নেত্রী হেরে গেছেন, হয়েছে। কিন্তু এখন সেটা হলো না। কেন হলো না, কি জন্য হলো না, সে আরো তাত্ত্বিক আলোচনা, সেখানে আমরা তো সে প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু হয়নি, সেভাবে হয়নি। কিন্তু যেখানে যেখানে হওয়ার ছিল সেখানে কিন্তু সাড়া কিন্তু পড়েছে না। তার মানে এক কথায় কি বলছে, ইন্ডিয়া নামক এই জোটটার কোনো মানে বিশেষ কোনো প্রভাব পড়বে না? এই ইন্ডিয়া জোটের প্রভাব আলাদাভাবে পড়বে না। যদি পড়ে, কিরকম পড়বে, এই বিহারে তেজস্বী তার কিছু প্রভাব পড়বে, এটা আমার ধারণা। মানে স্থানীয় স্তর, স্থানীয় স্তর সবাই রিজিয়নাল ক্ষেত্রে, রিজিয়নাল ক্ষেত্রে পড়বে। এতে পাঞ্জাবে যদি পড়ে, কেজরিওয়ালের পড়তে পারে কিংবা কংগ্রেসের পড়তে পারে স্থানীয় স্তরে, এগুলো কিন্তু পড়বে, সার্বিক পড়বে না, দেশ জুড়ে পড়বে না, দেশ জুড়ে পড়বে বলে আমার মনে হয়। তাহলে তোমার কথা অনুযায়ী যদি আঞ্চলিকভাবে পড়ে আর দেশ জুড়ে যদি না পড়ে আর বিপক্ষ শক্তি যদি স্ট্রং না হয়, তাহলে কি পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেটা তো আমার না, সেটা নয়, সেটা মানে তোমার যা এখন নরেন্দ্র মোদী যে হবেন সেটা ঠিক আছে, হবে। সমস্যা মানে কোথায় দাঁড়াচ্ছিল, জায়গাটা আটকে যাচ্ছিল যে তিনি কি এইরকম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পাবেন, নাকি 272-এর আশেপাশে না টানলেও 272 পেলো বা 275 হলো করে হলো, সেটা হলো। সেটা কিন্তু এখনো আমি বলতে পারছি না, এই মুহূর্তে বলতে পারি না, কারণ এখনো ওই যে স্থানীয় স্তরের মধ্যে অনেক জায়গা আছে যেগুলো এরা যেভাবে বলছে, আই ডু নট নো, আবার বললাম এমন হতে পারে যে ওদেরটাই ঠিক। আমার মনে হচ্ছিল তামিলনাড়ুতে এটা হওয়া উচিত নয়, কর্ণাটকেও এরকম হওয়া উচিত নয়, হরিয়ানায় এতটা হওয়া উচিত নয়, যে যে রাজ্যগুলো, বা মহারাষ্ট্রে হওয়া উচিত নয়, আর উড়িষ্যা হওয়া উচিত। আমরা জানি উড়িষ্যায় বিজেপি মোটেই ভালো অবস্থায় নেই, নবীন পটনায়কের দল মোটেই ভালো অবস্থায় নেই, হতে পারে এরকম কিছু কিছু জায়গা আছে। পশ্চিমবঙ্গ আমরা জানি, ওই যে বললাম খানিকটা খারাপ অবস্থা আছে। তো বাকিগুলো তো হওয়ার কথা নয়, এখনো কেরলে হওয়ার কথা নয়। এখন কেরলে যা দেখাচ্ছে, কেরলে রাউটেড হয়ে গেছে, মানে কেরলে নেই বামেরা, এটা বলছে। যদি হয়, যদি দেখা যায়, তাহলে মনে করতে হবে, বুঝতে হবে যে একটা সাংঘাতিক ভেতরে ভেতরে মানুষের, এরা স্বপ্ন পূরণ করতে পেরেছেন মোদী নিজেই, যে আমি হচ্ছি একমাত্র,
মানে সেটা তিনি নিজেই কনফার্ম হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ন্যাচারালি। এবং সেটা হলে মানে সেটা কিন্তু বিজেপি দলের পক্ষে ভালো হবে না, একেবারেই ভালো হবে না, ভবিষ্যতের জন্য ভালো হবে না, কোনোদিন না। একটা দলের পক্ষে কোনো ভালো হতে পারে না। যখন ভাঙবে তখন গোটাটা ভেঙে যাবে। এই জিনিস আমরা দেখেছি। এই যে যাকে আমরা এই বুঝি কাল্ট ফিগার তৈরি করা, এই যে কাল্ট ফিগার আমরা তো অনেক দেখেছি। ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছি কংগ্রেস, তারপরে কি হয়েছে, কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণ। এমনকি রাজ্যে রাজ্যেও হয়েছে। জ্যোতি বসুকে একটা কাল্ট ফিগার তৈরি করেছিল কমিউনিস্ট পার্টিরা। আমি মনে আছে রাজীব গান্ধীর, আমি এই ভোটের কাভার করতে গিয়েছি, সাংঘাতিক লোক, এবারে ঢেলে লোক নামছে, স্পন্টেনিয়াস। সেই দিনই জ্যোতি বসুরও মিটিং ছিল, যেমন হয়, পার্টির লোকেরা ভর্তি আছে, মাঠ ভর্তি আছে, ঠিক আছে। একজন নেত্রী আমার সঙ্গে বললেন যে কীরকম দেখলে রাজীব গান্ধীর সভা, কীরকম দেখলে? আমরা রাজীব গান্ধীর সভা একেবারে স্পন্টেনিয়াস, ভীষণ ভিড়, এবং রাজীব গান্ধী যেরকম দেখলাম খুবই। জ্যোতি বসুর সভা কিন্তু সেরকম উনি সঙ্গে না, জ্যোতিবাবুর সবার সঙ্গে আমরা কারোর তুলনা করতে চাই না। এই যে কারোর তুলনা করতে চাই না, এটা খুব মারাত্মক কথা। কিন্তু তার মানে কিন্তু তাকে একটা মহামানবের স্তরে আমি তুলে দিচ্ছি। তিনি এতে তারপরে তারা যখন চলে যান, তখন এই যে কমিউনিস্ট পার্টির এত সংগঠন কোথায় খুঁজেই পাওয়া গেল না। এবারে কিছু এটা হয়েছে, তরুণ যারা এসেছে, অবশ্যই তাদের একটা আমরা দেখতে পেয়েছি উৎসাহ, দেখতে পেয়েছি তাদের একটা আদর্শ, দেখতে পেয়েছি তারা না মাঠে নেমে লড়াই করতে পারছে, এটা দেখতে পেয়েছি বহুদিন পরে। তো সংগঠন সেভাবে এখনো কিন্তু তাগড়া হয়নি। গৌতম দা, যদি আমরা বিজেপির কথা বলি, মাঝখানে তুমি বামেদের কথাতেও আসছিলে, তুমি যে কথা বললে তাতে করে নিজে ভেবে নিচ্ছেন মোদি এই গোটা অঙ্কটা কষে যে মোদি সরকার থাকছে। সর্বশেষ পঞ্চায়েতের নির্বাচন, তার আগের বিধানসভা নির্বাচন, তার আগের লোকসভা নির্বাচন, কম বেশি যা নির্বাচন এসেছে, প্রতিটি নির্বাচনে এই রাজ্যের নির্বাচনী জনসভা, কর্মী সভা, সাধারণ মানুষের কাছে ছুটে গিয়েছেন, যেভাবে যে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে যে একটা প্রবল কনফিডেন্স দেখা গিয়েছে। আমি এই কারণে তোমার কাছে আলোচনাটা তুললাম। আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জনের লেখা পড়ছি, বিদ্বজনদের লেখা পড়ছি, তারা একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে একটা ওভার কনফিডেন্স, যে কেন্দ্রে যে যাই করো খুশি ভাই, বাংলায় কিন্তু মমতাই আছে। এটা শুধু কনফিডেন্স নয়, একটা ওভার কনফিডেন্স। এবং কেন ওভার কনফিডেন্স? না, আমরা কাজ করেছি, আমরা এই কাজ করেছি, আমরা ওই কাজ করেছি, আমরা এই কাজ করেছি, তার একটা খতিয়ানও কিন্তু তিনি দিচ্ছেন। এবং তার খতিয়ান নির্বাচনে জনসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এমনটা কিন্তু নয়। সরকারিভাবে সারা বছর ধরেই প্রচার অভিযান, হোর্ডিং, ফেস্টুন, টেলিভিশন এবং পত্রপত্রিকায় তারা কিন্তু মাঝে মধ্যেই খতিয়ান তুলে ধরেন যে আমরা এই কাজ করছি, পশ্চিমবঙ্গ সরকার করছে। কিন্তু এবারের যে নির্বাচন, তাতে কি কোথাও তোমার মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওভার কনফিডেন্সটা কোথাও একটু টলমল? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারাই এরকম নেত্রী হন বা নেতা হন, তারা যদি সবার সামনে জনসভায় নিজেদের যে যাকে বলা হয় এই কনফিডেন্স লেভেলটা কম দেখান, তাহলে তো তার মাপটা আরো কমে যাবে। তাহলে তো তার, অনেকেই তো বলছেন এবার সেই ওভার কনফিডেন্সটা অনেক কম। হ্যাঁ, কম অনেকে মনে করছেন কম, আমি মনে করি না খুব একটা কম। আচ্ছা, কেন মনে করি না? তার কারণ হচ্ছে এবারে তাকে দুটো জায়গায় লড়াই করতে হয়েছে। কি রকম? একটা হচ্ছে বাইরের শত্রু বিজেপি, মূলত কংগ্রেস সিপিএম কে প্রথমে উনি গুরুত্ব দেননি, পরে দিয়েছেন। আরেকটা হচ্ছে দলের মধ্যে লড়াইটা কিন্তু ওনার কম ছিল না, এবং উনি ওনারা স্বীকার করবেন না কি না করবেন তাতে কিছু এসে যায় না। সাংবাদিক হিসেবে আমি বলছি, দলের মধ্যে যে লড়াইটা দেখেছি, যে দলের মধ্যে ঠিক বিজেপির যেটা হয়েছিল যে আদি এবং নব্য, ঠিক ওদের মধ্যে একই রকমের জিনিস হয়েছে। আদি এবং নব্য তৃণমূলের মধ্যে সাংঘাতিক, এবং আদি যারা আছেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যারা পুরনো আছেন, তাদের প্রতি মমতা এখনো পর্যন্ত যথেষ্ট তাদের বিশ্বাস করেন, সফট কর্নার আছে, বিশ্বাস করেন, যেহেতু শুরুর দিন থেকে তারা ছিলেন, তাদের ভীষণ বিশ্বাস করেন। বালুকে বিশ্বাস করেন এখন, অত সত্ত্বেও
অনুব্রতকে বিশ্বাস করেন। কিন্তু যারা তরুণ, অপেক্ষাকৃত তরুণ, আমি কেন কুণাল ঘোষের বলছি, কুণাল ঘোষ সাংবাদিক ছিলেন, রাজনীতিক হয়েছেন, কথা যথেষ্ট ভালো বলতে পারেন, উনি রাজনীতির ইয়েটাও যথেষ্ট ভালো বোঝেন, মারপ্যাচ বোঝেন, কিন্তু তিনি অবলীলায় বলে দিচ্ছেন যে সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড় করানো উচিত নয়। শুধু তাই নয়, তাপস রায় বেরিয়ে চলে গেলেন এত সেই প্রথম দিনে। কেন না, যেহেতু মমতা একটা দিকে টেনে থাকলেন। তো মমতা কিন্তু নড়েননি সেখান থেকে, এটা মনে রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ডায়মন্ড হারবারেই আমি সীমাবদ্ধ রাখবো নিজের প্রচার, মমতা নড়েননি। এইটা মাথায় রাখতে হবে। এই যে বলা হয় না, ইংরেজিতে কথা আছে যে কিপিং মাই ফ্লক টুগেদার, মানে আমার যা যা লোকজন আছে আমার সঙ্গে থাকবে, আমি যাদের বিশ্বাস করি, ওই যে বিশ্বাসের প্রশ্ন, এই ব্যাপারে মমতার একটা আছে যে আমার এরা বিশ্বস্ত লোক। সবাই তাই করে, বিজেপিও তাই করে, এই কাল্ট ফিগার যারা হন তারা তাই করেন, বিশ্বস্তদের কাছে রাখেন। মোদি নীতিন গডকরিকে রাখবেন পাশে? কখনোই না, কখনোই বিশ্বাস করতে পারবেন না, কারণ জানেন নীতিন গডকরি তার সমান হতে পারেন সমস্ত দিক থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটি, RSS এর সঙ্গে যোগ, সব দিক দিয়ে, কাজের প্রচণ্ড কাজের, নিজের কাজের। ওনার পাশে কে আছে? স্মৃতি ইরানি, কালকে কঙ্গনা রানাও তো হয়তো মন্ত্রী হবেন, রাখবেন ওদের। আচ্ছা, কিন্তু উনি কি শিবরাজ সিং চৌহানকে রাখবেন? নিয়ে গেছেন কেন্দ্রে, নিয়ে যাননি, না ঠিক আছে থাকো না, ওখানেই থাকো। এই যে এখন করেছেন এমপি, কি নেওয়া হবে, কিভাবে কি করবেন, উই ডু নট নো। এইটাই করে আমার বিশ্বস্ত কিনা কতটা, এবং সেই বিশ্বস্ততা আমি কতটা দেখাতে পারছি যে আমি আমার কাছে আছো, আমার আশ্রয়ে আছো। এই যে নব্য আর পুরনোর এই যে একটা দ্বন্দ্ব বলো, ভাঙন বলো, যা, এটা কি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি অলরেডি, অনেকে বলছেন, এটা আমি বলছি না, অনেকে বলছেন যেটা ভাঙন নাকি শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে? আমরা ভাঙন হবে না নতুন করে জুড়বে আমরা তো বলতে পারি না। এখন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কাছে এটা কি খুব বড় একটা ফ্যাক্টর, বিরাট বড় ফ্যাক্টর দলকে টিকিয়ে রাখার ক্ষেত্রে? কারণ গৌতম দা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে আছেন, সমান্তরালভাবে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে প্রতিষ্ঠিত, সভা করছেন। আজকে এ কথা বলতে কোনো দ্বিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় ভিড় বেশি হচ্ছে, মানুষের নজর বেশি, পুলিশ এবং প্রশাসনের নজর বেশি, নেতাদের ভিড় বেশি সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যত না নেতারা ভিড় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জন্য বেশি সেখানে তারা ছুটে যাচ্ছেন। এটা কি হবে ভবিষ্যতে? যা কিন্তু আজকে গৌতম দা তুমি যাই বলো, আজকের এবারের এই লোকসভা নির্বাচনে মানুষ বিজেপি নিয়ে যত না আলোচনা করেছে, কংগ্রেস সিপিএম নিয়ে যত না আলোচনা করেছে, মমতার অভিষেক কি হবে। আর এই তুমি যে কথাটা তুললে যে তৃণমূল কংগ্রেসের এই আদিনব্যর লড়াই আদতে কোথায় গিয়ে থামবে, এটা কিন্তু মানুষের কাছে আজকে সবচেয়ে বেশি আলোচনা। আদিনব্যের লড়াইটা কেন প্রশ্নটা উঠেছে? প্রশ্নটা উঠছে একটা কারণে, লক্ষ্য রাখবে, এটার পেছনে আরেকটা ইকুয়েশন মানুষের মনে দানা বেঁধেছিল। ইকুয়েশনটা দানা বেঁধেছিল এটাই, কিন্তু সেটা হবে না আর। যদি বিজেপি এই রাজ্যে সত্যি যা এক্সিট পোল ফেনাদানা বলছে 23টা বা 27টা পায়, এবং রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠতায় যদি আবার মোদি চলে আসে, তাহলে কিন্তু তৃণমূলের সরকারকে ভাঙার বা ভেঙে ফেলার বা বিপদে ফেলার, বিপাকে ফেলার যাবতীয় প্রয়াস শুরু হবে। এবং বাংলায় আমরা আগামী 1 বছর টোটাল অ্যানার্কি দেখতে পাবো। আচ্ছা, একদম, এটা এর মধ্যে কোনো ভুল নেই। কি কি হতে পারে? প্রতিদিন ঝামেলা হবে। আচ্ছা, কোন হয় আইন অমান্য হবে, কারণ শুভেন্দু আজ ছাড়বেন না। প্রথমত শুভেন্দু নিজেকে প্রমাণ করতে, তুমি যে কথা বলছো যে তোলপাড় হতে পারে বাংলা, তোলপাড় হবে, তাই তো? মানে বিজেপি যদি 27টার মতো আসনে এই রাজ্যে পেয়ে যায় এবং 25টার উপর, এবং আরেকটা কন্ডিশন, এবং একক সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি যদি, তোমার বক্তব্য, বিজেপি যদি পশ্চিমবঙ্গে 25-এর বেশি আসন পায় এবং কেন্দ্রে যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, বিজেপি এই রাজ্যে তোলপাড় করবে আগামী 1 বছর, এটা তোমার বক্তব্য। কিন্তু দাদা, বিজেপির সেই সংগঠন কোথায়, সেই লোক কোথায়? বলছি, সংগঠনের দরকার হবে না আমার কাছে। যদি যেখানে শুভেন্দু আছে সুকান্ত নেই, সুকান্ত আছে তো দিলীপ নেই, এই তো পরিস্থিতি। সব ঠিক আছে, সংগঠন দরকার হবে না। যেখানে এত পাওয়ারফুল গভর্নমেন্ট,
আমি বলে দিচ্ছি, এটা বহুদিন ধরে শুরু হয়েছে সারা পৃথিবীতে। যত ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলোকে আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বলতাম, যাকে নিয়ে প্রশ্ন উঠতো না, ইলেকশন কমিশন প্রশ্ন উঠতো না, কোর্ট প্রশ্ন উঠতো না, রাষ্ট্রপতি, রাজ্যপাল উঠতো না, এখন সবাই ক্ষেত্রে প্রশ্ন ওঠে। সবাই প্রশ্নের মুখোমুখি। তার কারণ সবাই সেন্টার, যে সেন্টারে যদি পাওয়ারফুল মোদি থাকে তাহলে ওরা যা বলবেন তিনি তাই করবেন। রাম মন্দিরের প্রেসিডেন্ট যাবেন না তো যাবেন না, ইয়েতে রাষ্ট্রপতির আমাদের সংসদ ভবন উদ্বোধন হবে, রাষ্ট্রপতি করবেন না, প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপতি কিছু বলেছেন? আমাদের রাষ্ট্রপতি কিছু বললেন? মোদি চাইছেন তো বললামই তো, মোদি যদি চান তাহলে সেটাই হবে, তো সেটাই হয়েছে। কাজে এটা আমি ধরি না। যদি এখানে চান, দেখে নাও প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কার কথা শুনবে? সবচেয়ে পাওয়ারফুল যে তার কথা শুনবে। সে সবচেয়ে পাওয়ারফুল যদি সেন্টারে থাকে এবং তারই যদি এখানে বেশি হয় তো তার কথাই শুনবে। তখন তো মানে এই গভর্নমেন্ট, তৃণমূল সরকার উইল বি ইন এ জেপার্ডি, ভীষণ রকম বিপদে পড়বে। এবং বিপাকে ফেলার যত রকমের প্রয়াস সেটা শুভেন্দু করবেন, কারণ শুভেন্দু নিজেকে প্রমাণ করবেন বাই দিস টাইম। দুটো কারণে, আগের বারে 18টা পেয়েছিলেন বলে দিলীপ ঘোষ বলেছিলেন আমি আমার জন্য পেয়েছি, এবারে বলবেন আমি আরো বাড়িয়ে দিয়েছি। তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, এটা তো ফ্যাক্ট। মামলা একটা হয়েছে, সেই মামলাটা এখনো আমরা জানি না কি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তো ওইটাই স্বীকৃত, কারণ তিনি তো বিধানসভার বিরোধী দলনেতা বর্তমান ছবি। কাজেই আগামী যদি তবে, এবং সেই সময় সরকার পড়ে যাওয়ার কোনো হতে না পারার আমি কোনো সম্ভাবনা দেখছি না, হতেই পারে। কিন্তু এখানে আরেকটা পসিবিলিটি হতে পারত, আবার সে হাইপোথেটিক্যাল, সবই হাইপোথেটিক্যাল বলার কোনো মানে হয় না, এটা বলা উচিত নয়, কিন্তু হতে পারত। যদি দেখা যেত এইখানে সেন্টারে যদি না পেত 272 কম, তাহলে অবশ্যই তৃণমূল সরকার, এই তৃণমূল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন পড়তো কোনো বিল পাস করাতে গেলে। না, তুমি বলছো 25-এর উপর, আজকে যদি দেখা যায় শুধু এই আইপি একক সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে, হ্যাঁ, কিন্তু এই রাজ্যে 25-এর উপরে তো দূরের কথা, 20-এর উপরেও গেল না বিজেপি। এই ছবি যদি আগামীকাল দেখা যায় তাতেও ঝামেলা, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস? তাতেও হবে, তাতেও ভীষণ রকম বিপাকে পড়বে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বিপাকে পড়বে মানে আমি বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী কাদের লোক? কার লোক ছিল? তৃণমূলের লোক, মমতার লোক, তৃণমূলের লোক। তিনি সবকিছু জানেন, সংগঠনের সবকিছু তিনি জানেন। তিনি তো সংগঠনের বিশাল জায়গা দেখেছিলেন বলেই তো উনি পূর্ব মেদিনীপুর, তারপরে মুর্শিদাবাদ, এই সমস্ত বিভিন্ন জায়গা, সমস্ত জায়গাগুলো দেখেছেন। ই নোজ ইট, মানে উনি তো ভীষণ ভালো রকম চেনেন, এমন তো নয় চেনেন না। দেখো, দুটো জিনিস মনে রাখতে হবে, যতই তোমার ব্যক্তিগত যাই থাকুক, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু এই সরকার কোনো মামলা আনতে পারেনি, কোনো অভিযোগ আনতে পারেনি আজ পর্যন্ত। কেন আনতে পারেনি? যদি ওনার আমলে, কারণ ওই আমলে হয়েছে, শিক্ষক দুর্নীতি হয়েছে, ওই আমলে হয়েছে, উনি জানেন। কিন্তু ওনাকে আনলে তো আরো 5টা লোক ধরা পড়বে, তখন কি হবে? এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা। তুমি যদি অন্যায়কে প্রশ্রয় দাও এবং অন্যায়ের সঙ্গে থাকবার চেষ্টা করো, তাহলে তো ন্যাচারালি তোমাকে ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক, ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। এবারে বলবে অভিষেক, এটা একটা সম্ভাবনা হয়েছিল মাঝখানে, যে অজিত পাওয়ার ঠিক যেভাবে চলে গিয়ে মহারাষ্ট্রের সরকার করেছিল, অজিত পাওয়ার তো শরদ পাওয়ারের কাছ থেকে সরে গিয়েছে। তো এবারে যদি মোদি বলেন যে না ভাই, আমি অভিষেকের সঙ্গে আমার ঠিক আছে, অভিষেক চলে আসুন ডেপুটি চিফ মিনিস্টার, সবই হাইপোথেটিক্যাল, সব কল্পনার কথা বলছে, এগুলো কোনো সাংবাদিকতার কথা নয়, এটা একেবারে গল্প কথা। আলোচনা চলছে, তোমার একার আলোচনা নয়, এটা চলছে। এই চলে আসুন, থাকবো, তখন শুভেন্দুর কিছু করার থাকবে না, শুভেন্দুকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি কি মনে করো সেই পরিস্থিতি কি আছে? আই ডু নট। না, এই ভাবনাটাই বা কেন? না, এই ভাবনাটা ছিল, এই ভাবনাটা হচ্ছিল এর আগে। আচ্ছা, হ্যাঁ, হচ্ছিল, এবং ভেতরে কথাও আমি জানি খানিকটা, বিজেপির কিছু মহলে এটা হচ্ছিল। আচ্ছা, কারণ দেখো এটাই হয়েছে, কিন্তু দেখো, ভেবে দেখো, মহারাষ্ট্রে কিন্তু দেবেন্দ্র ফডনভিস ওয়াজ দি লিডার অফ বিজেপি, তারই তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা, তিনি তো মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু শুধু অজিত পাওয়ারকে নিয়ে এসে
ডেপুটি চিফ মিনিস্টার করা হবে বলে, একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হবে বলে দেবেন্দ্র ফডনবিসকে বলে দেওয়া হলো তুমি উপমুখ্যমন্ত্রী হবে, উনি মেনে নিলেন, মানতে হলো। তো এই যে একটা কন্ট্রোলিং একটা অথরিটি মাথায় থেকেছে আছে বিজেপির, সেই বিজেপির অথরিটি এখানেও থাকবে, সব জায়গায় থাকবে, যেখানেই থাকবে। যদি ওইভাবে আসেন তার ন্যাচারালি মোদি তো একবারই যাকে বলা হয় আর তো অপরাজেয় হয়ে থাকতে হবে আপাতত। 5 বছর পরে, 3 বছর পরে, 2 বছর পরে কি হবে জানি না, এখন হবে। কিন্তু এই মুহূর্তে যদি মনে হয়, আমার মনে হয় না সেরকম কোনো কম্প্রোমাইজ হবে, অ্যাডজাস্টমেন্ট বাংলার যা পরিস্থিতি। বরং অভিষেক মেবি ইন ট্রাবল, আরো বিপদে। অভিষেক না পড়লে অভিষেকের পরিবারের অন্যরা আরো হয়তো তাদের উপরে আরো প্রেশার, চাপ সৃষ্টি করে, অনেক বেশি চাপ সৃষ্টি। আমাদের হাতে সময় আর একদম নেই, আমি শুধু চেষ্টা করব 1-2 মিনিটে। সেটা হচ্ছে যে আমরা বিজেপির কথা বলছি, আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলছি, কেন্দ্রে কি হবে, এই রাজ্যে কি হবে, বা আরো অন্যান্য রাজ্যে, এবং তার জন্য আমাদের আরো কয়েকটা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। একটা দিন অপেক্ষা করার পরে আমরা সে কথা জানতে পারবো, এবং তার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আমি চেষ্টা করব যে আদতে এই রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর যে জোট, অধিকাংশ এক্সিট পোল সংস্থা তারা বলছেন যে কোথাও 2, কেউ বলছেন 3টে, আর অধিকাংশ জন বলছেন 1টা। ভুল হলো, অধিকাংশ জন বলছেন কিন্তু 2টো আসন জিততে পারে। ফ্রুটফুল হবে কিছু এই জোটের সম্ভাবনা এই রাজ্যে আগামীকালের যে ফলাফলের হিসাব, তাতে আর এই যে ধাক্কা দিতে পারবে খুব যে বলা হচ্ছে এখন, এইটা একটা সমস্যা একটা বিজেপিকে ফেস করতে হবে। দেখুন এই যে আবার অনেক আলোচনার বিষয়, কারণ বিজেপি আগামী দিনে পাওয়ারে এলেও তাকে অনেক বড় বড় জিনিস, প্রথমত উনি বলেছেন এর আগে 100 দিনের মধ্যে যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আচ্ছা, এটা মোদি বলেছেন। তো 100 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটা হচ্ছে নিশ্চয়ই ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, এটা একটা। তারপরে এনআরসি, এছাড়া এগুলো তো হলো, এগুলো তো পেটের যোগাবে না, কিছু ভাত যোগাবে না। রাশিয়ার যুদ্ধ তো চলবে, রাশিয়ার যুদ্ধ থামবে না, প্যালেস্টাইনের যুদ্ধও চলছে, যা চলছে, ইসরায়েলের যুদ্ধ। ভারতবর্ষ কিন্তু খুব সরু তারের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। রাশিয়া কতদিন তেলটা দেবে সস্তায়, উই ডু নট নো। আর মোদি কতদিন সেটা টানতে পারবেন এটা আমরা জানি না। এটা বৈদেশিক নীতিটা খুব ঝামেলার হবে একটা, এটা আমার ধারণা, এটা একটা হতে পারে এই ইয়েটা। এবং যদি সত্যি অর্থনীতিটা না ওঠে, তাহলে আগামী 2 বছরের মধ্যে প্রবলভাবে বিজেপির বিরুদ্ধে আবার একটা, ঠিক আছে, যেমন তৃণমূলের এখানে হয়েছে, ঠিক তেমনি আবার কেন্দ্রে প্রচন্ড রকমের একটা বিক্ষোভ তৈরি হতে পারে। প্রথমত আজকে আমাদের হাতে আর লোকসভার দখলদারিতে আর সময় নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য, এবং দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। হাতে মাত্র কয়েকটা ঘন্টা, প্রতিটি স্ট্রং রুম কড়া পাহারায়, পুলিশ থেকে প্রশাসন তারা যেরকম কড়া নজরদারিতে, সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি সারা দেশের আম জনতা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে জঙ্গলমহল, সকলে তাকিয়ে আছেন যে লোকসভার মসনদে আসলে বসবে কে 2024-এ। তার জন্য অপেক্ষা আরো বেশ কয়েক ঘন্টার। আগামীকাল দিনভর আমরা থাকবো আপনাদের সঙ্গে। আজকের মতো লোকসভার দখলদারি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।